প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা, চেঞ্জেস অফ ট্রেন্ড ইন ইন্টারন্যাশনাল ট্রেড অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে সেটা আমরা আজ আলোচনা করব। আমরা আলোচনার সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে বিষয়টিকে এরকম এক একটা বিষয় ধরে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। সেখানে যে পয়েন্টগুলো ধরে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে রপ্তানি বৈচিত্র্যকরণ, রপ্তানি নীতির পরিবর্তন, অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি, শিল্পজাত দ্রব্যের রপ্তানি, অপ্রচলিত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, নতুন বাজার অন্বেষণ, মূলধনী দ্রব্যের আমদানিকে অগ্রাধিকার প্রদান, বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস, শিল্পজাত দ্রব্যের আমদানি নিরুৎসাহিতকরণ, সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য, শক্তিশালী মুদ্রা অঞ্চলের সাথে বাণিজ্য, বাণিজ্য বিকেন্দ্রীকরণ, বাণিজ্য মাধ্যম, পরিবহন ব্যবস্থা, ওয়েজ আর্নার স্কিম, ট্যারিফ হ্রাসকরণ, বাণিজ্য পক্ষ, WTO ও বাংলাদেশ, একচেটিয়া প্রভাব হ্রাস, লেনদেন ভারসাম্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই হেডলাইনগুলো ধরে আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমত যেটা আছে সেটা হচ্ছে রপ্তানি বৈচিত্র্যকরণ। সাম্প্রতিককালে যেটি লক্ষ্য করা যায়, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কাঠামোতে যথেষ্ট বৈচিত্র্য এসেছে। অতীতে আমাদের রপ্তানি বাণিজ্য শুধু পাট, চা, চামড়া, চামড়াজাত দ্রব্য প্রভৃতি কতিপয় কৃষিপণ্য নিয়ে গঠিত ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এসব দ্রব্যের পাশাপাশি মাছ, তৈরি ও হুঁশিয়ারি পোশাক, হিমায়িত চিংড়ি, টাটকা ফল, তাজা ফুল, পাহাড়ি তাঁতবস্ত্র, অমসৃণ হীরা, ভেষজ ঔষধি উদ্ভিদ, শাকসবজি এবং হস্তশিল্পজাত দ্রব্য প্রভৃতি অপ্রচলিত পণ্য সংযোজিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে রপ্তানি নীতিতে পরিবর্তন। রপ্তানি বাণিজ্যে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট MFA কোটা ব্যবস্থা 1 জানুয়ারি 2005 তারিখ থেকে বিলুপ্ত হওয়ায় বর্তমানে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে আমাদের দেশ। এই অবস্থায় সরকার তুলনামূলক সুবিধাকে, আমি আবার বলছি তুলনামূলক সুবিধাকে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেটার কারণে সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়ে থাকে, প্রতিযোগিতামূলক সুবিধায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রূপান্তরের লক্ষ্যে রপ্তানি নীতি 2006 থেকে 2009 বাস্তবায়ন করেন। দেশের ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থান 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার উদ্দেশ্যে রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনয়ন ও
প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের স্থান সুদৃঢ়করণের লক্ষ্যে রপ্তানি নীতি 2015-2018 বাস্তবায়িত হয়েছে। উল্লেখ্য, এবারে রপ্তানি নীতিতে আইসিটি, ঔষধ, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, অ্যাগ্রো প্রোডাক্ট, ভেষজ সামগ্রী এবং জাহাজ নির্মাণ শিল্পকে উদীয়মান সম্ভাবনাময় খাত হিসেবে গণ্য করা হয়েছে। এরপর হচ্ছে অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। হ্যাঁ, আগে আমাদের যে রপ্তানি পণ্যগুলো ছিল 72-73 সালে বা স্বাধীনতার অব্যবহিত পরেই, সেগুলো ছিল কেবল পাট, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য। কিন্তু ধীরে ধীরে এসব পণ্যের পাশাপাশি অপাটজাত পণ্যও রপ্তানি করা হচ্ছে এবং তার রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অপাটজাত এবং অপ্রচলিত পণ্যগুলো আমরা রপ্তানি বৈচিত্র্যকরণে দেখেছি। 1972-73 সালে বাংলাদেশের রপ্তানি আয়ে অপাটজাত দ্রব্যের অবদান ছিল 10%-এরও কম, কিন্তু বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় 97 উন্নীত হয়েছে। এরপর হচ্ছে শিল্পজাত দ্রব্যের রপ্তানি। স্বাধীনতার পর বাংলাদেশের মোট রপ্তানি দ্রব্যের শতকরা 80% ছিল কাঁচা মাল ও কৃষি পণ্য। বর্তমানে রপ্তানি আয়ের প্রায় 96% শিল্পজাত দ্রব্য থেকে অর্জিত হয়। এরপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে অপ্রচলিত পণ্যের রপ্তানির পরিমাণ পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। প্রচলিত পণ্যাদি ছাড়াও বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, পান সুপারি, শাকসবজি, ফলমূল প্রভৃতি অপ্রচলিত পণ্যের রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জনশক্তি রপ্তানি। এদেশের রপ্তানি বাণিজ্যে জনশক্তি রপ্তানি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বৈশ্বিক মন্দার কারণে এটি খানিকটা হোঁচট খেয়েছে। সেটি লক্ষ্য করা যায় 2011 অর্থ বছরের শ্রমশক্তি রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছে। এরপরও সরকারের কূটনৈতিক প্রক্রিয়া জোরদারকরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে জনশক্তি রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল, আমি আবার বলছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলকে আরও কার্যকর শ্রমিক রপ্তানিতে আর্থিক সহায়তা এবং প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রপ্তানি আয়ের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2019-এর 1 জুলাই ব্যাংকিং চ্যানেলে অর্থাৎ বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে দেশের ইতিহাসে এবারই প্রথম প্রণোদনা দিয়েছে সরকার, আর সেই প্রণোদনার পরিমাণ হচ্ছে 2%। অর্থাৎ 100 টাকা দেশে পাঠালে 2 টাকা প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। এর ফলে 2019-20 অর্থ বছরে প্রথম 6 মাসে রেমিটেন্স বেড়েছে 20% এবং বিনিময়ে প্রবাসীরা পেয়েছেন 1427 কোটি টাকা। এরপরেই আসে বিশ্বব্যাপী করোনার আঘাত, যার মধ্যে এখন আমরা
ডুবে আছে। বিদেশে প্রচুর বাংলাদেশি এর ফলে কর্মহীন হয়ে পড়েছে। আমরা একটা সারণীতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত অর্থটা দেখে নিই। এখানে আমরা প্রথম সারিতে যেটা দেখব সেটা হচ্ছে অর্থ বছর, পরের সারিতে যেটা দেখব সেটা হলো কোটি মার্কিন ডলার। অর্থ বছর 14-15, 15-16, 18-19 এবং 19-20। 19-20-এর হিসাবটা হলো জুলাই থেকে 19-এর জুলাই থেকে 20-এর ফেব্রুয়ারি পর্যন্ত। 14-15-তে আমাদের বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত অর্থের পরিমাণ ছিল 1531.69 কোটি মার্কিন ডলার, যেটা 15-16-তে হয় কমে যায় 14.93.11 মার্কিন ডলার। আবার 18-19 অর্থ বছরে সেটা বেড়ে হয় 1642 কোটি মার্কিন ডলার, যেটাই এখন পর্যন্ত আমাদের দেশের সর্বোচ্চ। এবং 2019-20 জুলাই থেকে 2020-এর ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে 1250 কোটি মার্কিন ডলার। এই তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় থেকে। এরপরে আমরা আসি নতুন বাজার অন্বেষণ। হ্যাঁ, আমাদের পুরাতন যেসব বাজার আছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই বাজারকে আরও সম্প্রসারিত করার। সেই লক্ষ্যে নতুন বাজার অন্বেষণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার অন্বেষণের জন্য ইতোপূর্বে ঘোষিত প্রণোদনা প্যাকেজে উল্লিখিত নিউ মার্কেট এক্সপ্লোরেশন অ্যাসিস্ট্যান্স, আমি আবার বলছি, নিউ মার্কেট এক্সপ্লোরেশন অ্যাসিস্ট্যান্সের আওতায় উদ্যোক্তাদের বর্ধিত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নতুন বাজার হিসেবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, চিলি, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির বাজার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে গত পরশু অর্থাৎ এই মাসের 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে ভুটানের সাথে আমাদের একটা নতুন বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। সেখানে আমরা সেই দেশে আমাদের দেশের 100টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অর্জন করেছি। এরপর হচ্ছে মূলধনী দ্রব্যের আমদানিকে অগ্রাধিকার প্রদান। মূলধনী দ্রব্য কোনগুলো? যে দ্রব্যগুলো পুনরায় উৎপাদন কাজে অংশগ্রহণ করবে সেই দ্রব্যগুলোর আমদানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ এর ফলে আমাদের উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, আয় বাড়বে, অর্থাৎ আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস। বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাসের জন্য সরকার সাম্প্রতিককালে বিলাসজাতীয় দ্রব্যের আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে এসব দ্রব্যের উপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করেছে। এতে সরকারের রাজস্ব ও মূলধনী দ্রব্যের আমদানি বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে শিল্পজাত দ্রব্যের আমদানি নিরুৎসাহিতকরণ। দেশীয় শিল্পকে সাহায্য করা, প্রোটেকশন দেওয়ার লক্ষ্যে আমাদের দেশে যেসব শিল্প পণ্য উৎপাদিত হয় সেই সব পণ্যগুলো বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে সেটাকে নিরুৎসাহিত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে।
তারপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য। হ্যাঁ, সেটি কি? সার্ক সংগঠন প্রতিষ্ঠার পর সাফটা ও সাটিসের মাধ্যমে, আমি আবার বলছি, সাফটা ও সাটিসের মাধ্যমে সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বহুগুণ প্রসারিত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়াও এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলি আপটা, টিপিএস, ওআইসি, ডেভেলপিং এইড, বিমস্টেক সহ অনেক আঞ্চলিক বাণিজ্যিক জোটে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। শক্তিশালী মুদ্রা এলাকার সাথে বাণিজ্য। আগে স্বাধীনতার অব্যবহিত পরপরই আমাদের বাণিজ্য ছিল পাউন্ড স্টার্লিং অঞ্চলের সাথে, কিন্তু সেটি এখন পাউন্ড স্টার্লিংয়ের সাথে আরও যুক্ত হয়েছে ডলার ইউরো অঞ্চল, এবং এটি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যেটা বলেছি সেটা হলো বাণিজ্য বিকেন্দ্রীকরণ। বাণিজ্য বিকেন্দ্রীকরণ সেটি কি? স্বাধীনতার পূর্বাপর সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও বর্তমানে পাশ্চাত্যের ধনতান্ত্রিক দেশসমূহ ছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছে। রপ্তানি মাধ্যম, সেটা তো বললামই যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি করতে হয় যে দেশের সাথে আমরা বাণিজ্য করছি সেই দেশের মুদ্রায়। সেক্ষেত্রে আমরা আগে পাউন্ড স্টার্লিং, কেবল পাউন্ড স্টার্লিং অঞ্চলের সাথে বাণিজ্য করতাম। বর্তমানে পাউন্ড স্টার্লিংয়ের পাশাপাশি ডলার ও ইউরো অঞ্চলের সাথে বাণিজ্য করছি। এরপরে যে বিষয়টি আছে সেটি হলো পরিবহন ব্যবস্থা। পূর্বে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা ছিল না, অবকাঠামোগত এবং সুযোগ সুবিধাগত কারণে বর্তমানে সেটি বৃদ্ধি পাওয়ায় আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থায় আমদানি করার চেষ্টা করছি। এরপর ওয়েজ আর্নার স্কিম, এটা আমরা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যেই পড়েছি, তো আমি এটি আর রিপিট করছি না। এরপর হচ্ছে ট্যারিফ হ্রাসকরণ। ট্যারিফ হচ্ছে আমদানি শুল্ক, সেটি হ্রাসকরণ। সরকারের আমদানি নীতির সুষম বাস্তবায়নের সুযোগ সৃষ্টির নিমিত্ত 2000-2001 অর্থবছর থেকে বাংলাদেশ মোস্ট ফেভার্ড নেশন, বাংলাদেশ মোস্ট ফেভার্ড নেশন MFN ট্যারিফার অনুসরণ করে আসছে। দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশ্বব্যাপী আমদানি শুল্ক হ্রাসের প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের আমদানি শুল্ক হ্রাস করার যে প্রক্রিয়া 1991-1992 অর্থবছরে শুরু করা হয়েছিল, তা 2019-20 সালেও অব্যাহত রাখা হয়েছে। এরপরে যে বিষয়টির কথা আমরা বলেছি সেটা হচ্ছে বাণিজ্য পক্ষ। আগে স্বাধীনতার অব্যবহিত পরপরই এই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হতো আমাদের দেশের পক্ষ থেকে কেবল সরকারিভাবে, কিন্তু এটি ক্রমান্বয়ে বেসরকারি খাতকেও সংযুক্ত করা হয়েছে।
এবং এক্ষেত্রে বেসরকারি খাতে আমদানি রপ্তানির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে WTO ও বাংলাদেশ। এটি আমরা বাংলাদেশের আন্তর্জাতিক বৈশিষ্ট্যে আলোচনা করছি, আমি আর পুনরাবৃত্তি করছি না। একচেটিয়া প্রভাব হ্রাস। বর্তমানে আমদানি বাণিজ্যে একচেটিয়া প্রভাব বিলুপ্ত করে ছোট বড় সকল আমদানিকারককে সমান সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এরপরে যে বিষয়টি আমরা বলেছি সেটি হচ্ছে লেনদেন ভারসাম্য। 2018-19 অর্থ বছরে জুলাই ফেব্রুয়ারি সময়কালে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় 4,270 মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরে একই সময়ে ছিল 5,899 মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার হার আগে খানিকটা রিজিড থাকলেও এখন সেটাকে ফ্লেক্সিবল করা হয়েছে, ভাসমান করা হয়েছে, যার ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বেড়েছে। এরপর দেখো যে বিষয়টি সেটি হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2012-13 অর্থ বছরের শুরু থেকে বৈদেশিক মুদ্রা বাজারে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ের পরিমাণ বৃদ্ধি এবং আমদানির পরিমাণ হ্রাস পাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহের তুলনায় আন্তঃপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে বৈদেশিক মুদ্রার স্থিতি বৃদ্ধি পেয়ে 13 জুন 2019 তারিখে দাঁড়ায় প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার। দেশের প্রায় 9 মাসের পণ্য আমদানির জন্য এ রিজার্ভ পর্যাপ্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি 2019-20 বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া তথ্য। সুতরাং আমরা এই আলোচনা থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক পরিবর্তন সূচিত হচ্ছে এবং এই পরিবর্তন করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদের বই পড়লে তোমাদের কাছে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।